আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায় আর্থিক বিবরণী নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 1-এর বহু নির্বাচনী প্রশ্নগুলো। খেয়াল করে দেখো, আমাদের টাইপ 1-এ আমরা আলোচনা করব আর্থিক বিবরণী নিয়ে, এবং এই টাইপ 1-এ আমরা 1 থেকে 16 নম্বর সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে আমরা সেই প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা সবাই জানো যে আমরা আমাদের প্রশ্নের গুরুত্ব বোঝাতে এখানে তারকা চিহ্ন ব্যবহার করেছি, 2 স্টার, 3 স্টার এবং 1 স্টার, এবং আরও বেশি গুরুত্ব বোঝানোর জন্য লাল কালি এবং নীল কালি, এরকম 2টা কালি আমরা ব্যবহার করেছি। আমরা সবার প্রথমে চলে যাব প্রশ্ন নাম্বার 1 নম্বর প্রশ্নে বলেছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী কখন প্রস্তুত করা হয়? আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় নির্দিষ্ট তারিখে। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় কখন? নির্দিষ্ট তারিখে। কিভাবে? আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, তখন কিন্তু আমরা কি বলি যে 2024 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত তারিখের জন্য। খেয়াল করে দেখবো, আমরা কিন্তু আর্থিক অবস্থার বিবরণী এটা করার সময় তারিখের জন্য এই শব্দটা ব্যবহার করি, এবং এই জিনিসটা কিন্তু সুনির্দিষ্ট ওই তারিখটার জন্যই প্রস্তুত করা হয়। এজন্য আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় কখন? নির্দিষ্ট একটা তারিখে। এরপর দেখো, কোনটি অনুসারে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়? আমরা বাংলাদেশে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অথবা আন্তর্জাতিক, বাংলা যেটাকে বলি আন্তর্জাতিক হিসাব মান 1 অনুযায়ী আমরা কি করি? আর্থিক বিবরণীগুলো প্রস্তুত করে থাকি, তাই না? আচ্ছা, 3 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের অন্যতম ভিত্তি। আমার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কতটা দক্ষ, আমার প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক অবস্থা মূল্যায়ন করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে আর্থিক বিবরণী। অন্যতম মাধ্যম হচ্ছে আমার আর্থিক বিবরণী। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 4 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে নিচের কোনটি তরল সম্পদ? নিচের কোনটি তরল সম্পদ? সেটা হচ্ছে নগদ টাকা। মনে রাখবা, তরল সম্পদ বা লিকুইড অ্যাসেট মানে হচ্ছে নগদ টাকা। মানে কোন টাকাকে ব্যবহার করা সবচেয়ে সহজ? নগদ অর্থটাই হচ্ছে তরল সম্পদ। নগদ অর্থটাই কি আমাদের জন্য তরল সম্পদ। এরপরে বলা আছে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়া কোনটি? আমি আমার প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানতে চাই, এটার কাঠামোবদ্ধ সুশৃঙ্খল প্রক্রিয়া হচ্ছে আর্থিক বিবরণী। সুশৃঙ্খল প্রক্রিয়া কি? প্রক্রিয়া হচ্ছে আর্থিক বিবরণী। এরপরে চলে যাব প্রশ্ন নাম্বার 6 নম্বর প্রশ্নে কি বলা আছে একটু দেখো। 6 নম্বর প্রশ্ন আমাকে বলেছে যে সঠিক আর্থিক বিবরণী তৈরির পূর্বে প্রস্তুত করতে হয়। সঠিক আর্থিক বিবরণী তৈরি করার জন্য আমার মূলত দরকার রেওয়া মিল, তাই না? রেওয়া মিলের জন্য দরকার আমার খতিয়ান। খতিয়ানটা সঠিকভাবে করার জন্য আমার দরকার জাবেদা। তার মানে এই 3টাই কিন্তু আমার দরকার আমি যদি সঠিকভাবে, সহজে, নিরপেক্ষভাবে আর্থিক বিবরণী তৈরি করতে যাই। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে ঘ। এরপরে দেখো, ব্যবসায় আর্থিক অবস্থা কখন জানা যায়? ব্যবসায়ের আর্থিক অবস্থা জানা যায় হিসাবকাল শেষে। হিসাবকাল কখন হয়? একটা নির্দিষ্ট সময় পর হয়, তাই না? আমাদের হিসাবকাল হইতে পারে 1 মাস ব্যাপ্তি, হিসাবকাল হইতে পারে আমার 3 মাস ব্যাপ্তি, হিসাবকাল হইতে পারে আমার 6 মাস ব্যাপ্তি, হিসাবকাল হইতে পারে আমার 12 মাস ব্যাপ্তি, বা যেটাকে আমরা বলি 1 বছর ব্যাপ্তি, তাই না? তো আমরা একটা নির্দিষ্ট সময় পরে আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি, তাই না? আচ্ছা, এরপরে 8 নম্বর প্রশ্নটাই দেখো কি বলেছে ভাইয়া। 8 নম্বর প্রশ্নে বলেছে কুরিন কোন ধরনের ব্যয়, বা কুরিন কি ধরনের ব্যয়? কুরিন হচ্ছে একটা পরিচালন ব্যয়, একটা অপারেশনাল এক্সপেন্স। কুরিন, যেটার আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা। এটার আরেক নাম কি? অনাদায়ী
পাওনা, অনাদায়ী পাওনা, যেটাকে ইংরেজিতে আমরা বলি ব্যাড ডেটস। খেয়াল করে দেখো, কুরিন বা অনাদায়ী পাওনা মানে হচ্ছে দেনাদারের কাছ থেকে যেই পরিমাণের টাকা বা যতটুকু টাকা আদায়যোগ্য নয় ওইটাকে আমরা কি বলি? কুরিন বা অনাদায়ী পাওনা বলি। তাহলে কুরিন বা অনাদায়ী পাওনা কোন ধরনের ব্যয়? এটা হচ্ছে আমাদের জন্য একটা পরিচালন ব্যয়। IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ কয়টি? আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে 5টি। আমরা IAS বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা তৈরি করি হচ্ছে বিশদ আয় বিবরণী, আমরা তৈরি করি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আমরা তৈরি করি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আমরা তৈরি করি হচ্ছে নগদ প্রবাহ বিবরণী এবং আমরা করি হচ্ছে প্রয়োজনীয় টিকাসমূহ, প্রয়োজনীয় টিকাসমূহ, তাই না? এই 5 ধরনের বিবরণী আমরা প্রস্তুত করে থাকি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী। এরপর দেখো, আর্থিক বিবরণীর উপাদান বা ভিত্তি কোনটি? আর্থিক বিবরণীর উপাদান বা ভিত্তি হচ্ছে রেওয়া মিল। আমরা কিন্তু আর্থিক বিবরণীগুলো প্রস্তুত করি রেওয়া মিল থেকে, এই কারণে রেওয়া মিলকে আমরা আর্থিক বিবরণীর ভিত্তি বলে থাকি, তাই না? আচ্ছা, এরপরের প্রশ্নে আমরা যাব। 10 নম্বর প্রশ্নের পরে চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 11। দেখি আমাদের 11 নম্বর প্রশ্নে কি বলা আছে। হ্যাঁ, প্রশ্ন নাম্বার 11তে কি বলা আছে ভাইয়া? দেখো তো, 11 নম্বর প্রশ্নে আমাদের কাছে বলেছে যে পাঠ্য বইতে আর্থিক বিবরণীর কয়টি ধাপের ধারণা ও প্রস্তুত প্রণালী বর্ণনা করা হয়েছে। পাঠ্য বইতে আর্থিক বিবরণীর কয়টি ধাপের ধারণা ও প্রস্তুত প্রণালী বর্ণনা করা হয়েছে? উত্তর হচ্ছে 3টি। পাঠ্য বইতে কোন ধাপটি আলোচনা করা হয়নি? আমাদের নবম দশম শ্রেণীর বইতে নগদ প্রবাহ বিবরণী, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ক্যাশ ফ্লো, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? ক্যাশ ফ্লো। এই জিনিসটা কিন্তু আলোচনা করা হয় নাই। এই জিনিসটা কি করা হয় নাই? আলোচনা করা হয় নাই। 13 নম্বর প্রশ্নে বলেছে কোনটির মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা জানা যায়? কোনটির মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা জানা যায়? আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা জানতে পারি আমার প্রতিষ্ঠানের মোট চলতি সম্পদ কত টাকা, স্থায়ী সম্পত্তি কত টাকা, মোট সম্পদ কত টাকা, মোট দায় কত টাকা, মোট মালিকানা সত্ত্ব কত টাকা। ওভারঅল একটা ধারণা কিন্তু আমরা পাই কিসের মাধ্যমে? ওভারঅল একটা ধারণা আমরা পাই আর্থিক বিবরণীর মাধ্যমে। আচ্ছা, এরপর চলে যাব 14 নম্বর প্রশ্নে। কি বলা হয়েছে? কোনটির উপর কোনো লাভ ধরা হয় না? কোনটির উপরে কোনো লাভ ধরা হয় না? সেটা হচ্ছে অবিকৃত পণ্যের উপরে আমরা কি করতে পারি না? কোনো লাভ ধরতে পারি না। তার কারণে তো আমি বিক্রি করি না, বিক্রি না করলে আমি লাভ ধরবো কিভাবে, তাই না? আচ্ছা, সমন্বয় সমূহ আর্থিক বিবরণীতে কয়বার দেখাতে হয়? সমন্বয় সমূহ, একটা সমন্বয়ের কাজ হয় কমপক্ষে 2 বার। একটা সমন্বয়ের কাজ কয়বার হয়? কমপক্ষে 2 বার হয়। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে খ। এরপর দেখি 16 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া। আমাদের 16 নম্বর প্রশ্নে বলেছে আর্থিক বিবরণী 5টি অংশে প্রস্তুত করা হয় কোনটি অনুযায়ী? আন্তর্জাতিক হিসাব মান 1 অনুযায়ী আমরা আমাদের বাংলাদেশে আর্থিক বিবরণীগুলো প্রস্তুত করি এবং 5টা ধাপে এই আর্থিক বিবরণীগুলো আমরা প্রস্তুত করে থাকি, তাই না? তাহলে দেখো ভাই, আমরা কিন্তু টাইপ 1 এর এমসিকিউ গুলো খুবই সুন্দরভাবে আলোচনা করেছি। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে টাইপ 2 বিশদ আয় বিবরণী প্রস্তুতের প্রণালী, এই জায়গা থেকে আমরা আলোচনা শুরু করব। তোমরা যারা যারা এখনো আমাদের এই এমসিকিউ বইটা সংগ্রহ করো নাই, তোমাদেরকে বলবো যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো। এই বইতে তুমি তোমার ব্যবসায় শিক্ষা বিভাগের যতগুলো সাবজেক্ট রয়েছে, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবসায় উদ্যোগ, বিজ্ঞান, বাংলা, হোয়াটএভার, মানে তোমার যা যা সাবজেক্ট, তোমাদের বোর্ডে যে কয়টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে এমসিকিউতে, সবগুলো সাবজেক্টের আমরা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বাছাই করে তোমাদের জন্য বইটা তৈরি করেছি। এই বইটা পড়লে ইনশাল্লাহ তুমি তোমার পরীক্ষাতে সর্বোচ্চ একটা নাম্বার কমন কিন্তু পাবা। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।